ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও 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 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। বলে আমার আম্মু বলে কি, ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তা আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের কথা বলা শুরু করছে। আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মানে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি? আসলো আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো, সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো? মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানের বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে। আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলার যে আয়ো আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল। স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল। কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই একদিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে আয়ো, উনি বললো যে আপা দেখেন, আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন তা খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বলল যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন? মানে আমি যেটা বুঝতে পারছি, তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। ও জানে সব। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে, মানে বাচ্চা পাইছি, সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে। মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা ওঠে না। ওনারা কিন্তু নিজে নিজে একটা আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেক দিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম। বলে যে কষাকার তাসনিম না খসাকার তাসনিম, এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কষাকার তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খসাকার তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো, কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে আমার সামনে আর আমার 2 খালা। আমার নাম কবি না কিন্তু, মানে ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল। তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বললো যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া, এই 3জনই ওদের ক্লাসে পড়ে। এই 3টা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে। যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, আমি তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুর রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। সাইমার বাবা কিন্তু আব্দুর রব। এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই। মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা, যদি শুধু খালি এটুকু বললেই হবে যে তুমি যে তোমার বোনের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলা বা ও যেটা বললো তোমার সম্পর্কে, এটা কি সত্যি? জি।
আর ওর ব্যালট আপনি চুপ থাকেন, আপনি আমার সাথে কথা বলতে দেন, আপনার ইন্টারপ্রেট দরকার নাই। একটা যেটা হচ্ছে যে তোমার নামটা তুমি বলিনি, হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটু গল্প করো। আমি অনেকক্ষণ ধরে তো তোমাকে অবজার্ভ করছি, তোমার মানসিক অবস্থা খুবই খারাপ, এবং তুমি ভেঙেও পড়েছো অনেকখানি। তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তুমি তিনজন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি তাসনিম, বলেছি মানে যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাও দাও দাও, 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। কি ভিডিওটা কে করেছে তোমার? না, তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ, একদম চুপ থাকেন। হ্যাঁ, প্রথম মডেল টেস্ট পরীক্ষার তখন এরকম কয়েকদিন হয়েছে, আর ওই যে ও যে খাবারটা খাইলে যে মাথা ঘুরাইতো, কিছুই মনে থাকতো না। তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসতো তখন তাসনিম বলতো যে চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওর মধ্যে 4 দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে ও বলতে পারে না গুছিয়ে। আপনি তো বুঝতে পারছেন। না না না, আমি এখানে একটা কথা বলি, গুছিয়ে না বল, আমাকে একটু চেষ্টা করতে দেন। আপনারা দুজন মিলে যেভাবে ইন্টারাপ্ট করছেন তাতে তো গল্প বলতে দেবেন, আপনারা একটা শব্দ করবেন না, ওকে? দুজন মিলে একটা শব্দ করবেন না, আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা দুজনেই খুবই উত্তেজিত, এবং যে ঘটনা ঘটেছে সেটা সেই জায়গাটা থেকে আসলে আপনারা প্রত্যেকেই হয়তো চাচ্ছেন যে প্রত্যেকটা ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই জানুক। আপনারা চাচ্ছেন এটা, আমি দুজনেই চাচ্ছেন। তো তাহলে বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে ওর সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটার সামনে দেন। হ্যাঁ, এই যে তোমাকে যেটা খাওয়াতো, চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতা না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি? জি। আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে? মানে 15 দিন আগে। হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল? বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব। তুমি তাহলে বুঝতে পারছিলা যে তোমার সঙ্গে কি হচ্ছিল? জি। তারপর আর ওদের বাসায় যাইনি 15 দিন। কি? ও, ওকে। মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো? 2-1 হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলা? সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে। জি। এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই? জি। আর আচ্ছা। ওই বাসায় আমি হেড স্যারকে 4 দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে। 2 দিন আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে তো বড় দরকার নাই এখানে। আপনি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন? আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলো? হেড স্যারকে আমি 4 দিন দেখছি। 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই বাসাতে? জি। আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি ওই বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিলা যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিলা বিষয়টা? নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি, ঠিক আছে? তোমার মনে হয়নি যে বিষয়গুলো গিয়ে বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে যে জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? না। তাহলে জানাওনি কেন? আমি মানে কি আমার অনেক চাপ ছিল। কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ, মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল? আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত। জি। ছুটি দেওয়ার পর বাসা যেতাম, খাবার খেয়ে তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিং এ। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, হ্যাঁ, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা, তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আচ্ছা। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে, আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি? জি। আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, তোমার ট্যাবলেট দিয়েছিল? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে। আচ্ছা, তারপরেও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো।
তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো? মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেরাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে? এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো, নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? না। এরকম কোনো কিছু অবজার্ভ করনি। এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি, অনুষ্ঠানের শুরুতেই বলেছি, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্ট এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো ইনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন। সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে? সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আজ তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু, তোমার বড় বোনের বোধহয় বলতে চাচ্ছে, কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে, যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে, হ্যাঁ, তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসায় আমি আর যাব না। আচ্ছা, এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। ও তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে। আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা, ওকে পাওয়ার পরে। আচ্ছা, এর আগে কিন্তু ও আমাদের বলে নাই। তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী, এবং এটা অনেক দিন ধরে ওর সঙ্গে হয়েছে। জি। সো নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব জি, আমি স্বাভাবিকভাবে আমরা বলতাম যে তুমি হাত ধোও না আর তুমি পানি খাও না, এজন্য তোমার পেটে পানি ব্যথা কম করে। খাইতো। আর প্রচন্ড আজকে- পেটে ব্যথায় কান্না করতো। আজকে স্কুল আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা, এই বিষয়গুলা প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি, খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশে কোনো গণমাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে, আমি বাট সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোনো শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি হাত ধো না সেজন্য তলপেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম, কিন্তু এই সামান্য ঘটনা যেটাকে সামান্য মনে করছে, সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পেছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন, ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল কি করা হয়েছে তোমার সঙ্গে, একটু বলো তো। ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় টয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল, তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন, ওকে দেন। ভিক্টিম আমরা ছোট বোন। 3 বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম, আন্টি কি যেন একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। 3-4 মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি যেন দিতেছে, তো আমি জিজ্ঞেস করছি আন্টি কি করেন, তা বলে কি চুপ করো একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই। তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি? প্রথম তোমার কি মনে আছে? কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে? কি মনে আছে? কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা? আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি। আচ্ছা, হ্যাঁ, সাইমাদের বাসায়। সাইমাদের বাসায় হ্যাঁ, ওখানে ওর বাবাকে দেখছি, ওর আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি, হ্যাঁ, আর ওর মাকে দেখছি। হ্যাঁ, তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা। রাইট। তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি, আমাকে ধমক মাইরা মেরা চুপ করা দিছে। এই সাইমাটা কি তোমার বয়সী ছিল? জি। ও কোন ক্লাসে পড়তো? 5। একই ক্লাসমেট তোমার? জি। আমি অবাক হচ্ছি প্রিয় শ্রোতা, তো নাথিং টু ভাইবা সে। সে করতে দিস। আমি ফ্লোর দিব, তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। আপনারা সবই ফেসবুকে দেখতে পাচ্ছেন, আমরা স্টুডিও থেকে আছি ফেসবুক লাইভে, বাট আমি বারবার আপনাদেরকে বলছি এটা একটা অমীমাংসিত সত্য। আমরা সত্য মিথ্যা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এটা এই মামলাটি কোর্টে জাজমেন্ট অবস্থায় রয়েছে, ওনারা যে বক্তব্য দিচ্ছেন সেটা আমরা জাস্টিফাই করব না, সেটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে কোর্টের। কতটুকু সত্য বলছেন কতটুকু মিথ্যা বলছেন সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং কোর্ট সেখান থেকে রায় দেবে। শেষ পর্যন্ত কোর্ট যে রায় দেয় সেটার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা এটাকে উপস্থাপন করতে চাই আমাদের সামাজিক
যে লেসন বা আমাদের এইরকম ঘটনা থেকে আমাদের নিজেদের যে একটু সতর্ক হওয়া, সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই আস্থা রাখতে চাই মহামান্য বিচারকের উপর, আমরা আস্থা রাখতে চাই মহামান্য কোর্টের উপর। আমরা এটাকে একটা এভিডেন্ট হিসেবে উপস্থাপন করছি না, আমরা কাউকে এখানে অ্যাকিউজ করছি না। ওরা যা বলছে সেটা যে 100% সত্য সেটাও আমরা দাবি করছি না। সেই দাবিটা সে নিরূপণ করার দায়িত্ব হচ্ছে কোর্টের, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেমার হিসেবে আপনাদেরকে বলেছি। তবুও আজকে ওরা যা বলছে সেটা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি ব্যক্তিগতভাবে রাখতে পারেন, রেখে আপনার না যে ওর সাথে কি হয়েছে ওকে না ঢাকা মেডিকেলে কেন নিবেন আপনারা? তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর। জ্বর, ওকে পাইছেন, তাতেই আপনারা খুশি। আশেপাশে কিন্তু ওকে ওইরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি। আমরা কি ওকে কাঁপতেছিল, right? জি ওকে ও, ও ওই- কাঁপতেছিল। ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার। জি আচ্ছা প্রচন্ড জ্বর ছিল ওর। আচ্ছা, আচ্ছা। এমনকি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল। আচ্ছা তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নর্মালি নিলাম আর কি। হ্যাঁ। তখন ওকে আমার আম্মু বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর হ্যাঁ আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো 2 জন, ওকে কিন্তু চেক আপ করা হলো। আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো। জি জি চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসি তে দেওয়া হলো। আমরা কিন্তু ওসিসি চিনি না, আচ্ছা ওকে ওসিসি তে দেওয়া হলো। ওসিসি তে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ের তো মানে হয়েছে, ওর সাথে খারাপ কিছু হয়েছে। একের অভিজ্ঞ এটা কে বলেছে? পুলিশ বলেছে নাকি? মানে না। চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর আমরা দেখাবো। ও মানে মেডিকেল বলি, থেকেই বললো যে জি। আমার তো হ্যাঁ শুনুন। বলেন হ্যাঁ আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই ওদিন, শুক্রবার বন্ধ, ডেলিভারি রুগী ওগুলো ঢুকছে সমানে তো হ্যাঁ। ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে, হ্যাঁ। ডেলিভারি রুগী থেকে ওরে দেখবো, সে হ্যাঁ। নর্মালে দেখবো। হ্যাঁ। দেখার পর আমি বলছি হারাই গেছে, এই কথা বলছি। হারাই গেলের কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাইয়া গেছে, উনি কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ 2 জন, এই 3 জন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে। আমার বোনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিচে পড়ে গেছি, আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি। আবার আমার আর থাকতে দিছে না ওইখানে, ওইখানে মা থাকতে পারে না। জি আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল ওই কিন্তু ওই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই, আচ্ছা শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানেন না না আপনারা তখনও ভিডিওটা? আমরা জানি না যে ও কিন্তু জানে, আমরা ও জানি। জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো এবং কি ঢাকা